আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ফারহিন সুলতানার আজকের ব্লগে। আজকের ব্লগটি হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের ডে 3-তে। আমরা আজকে লং ট্রিপে বের হয়ে গিয়েছি, সারাদিনের ঘোরাঘুরি। আমরা মূলত 3 দিন সময় নিয়ে শ্রীমঙ্গলে এসেছিলাম, আর আজ হচ্ছে লাস্ট দিনের ঘোরাঘুরি। তো আপনারা চাইলে 1 দিন অথবা 2 দিন সময় নিয়ে আসলেও শ্রীমঙ্গল ঘুরে দেখতে পারেন, কারণ শ্রীমঙ্গল শহরটি খুব ছোট, ঘুরে দেখতে বেশি সময় লাগে না। তবে আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে আর আমরা সবুজের সান্নিধ্য পছন্দ করি, চাচ্ছিলাম সবুজের কাছাকাছি একটু থাকার জন্য, তাই আমরা হাতে সময় একটু বেশি নিয়ে বের হয়েছি। আমরা যে জিপ গাড়িটিতে উঠেছি, এখানে 5 থেকে 6 জন আপনারা অনায়াসে ঘুরতে পারবেন। আমরা আজ মোট 4টি জায়গায় ঘুরবো, আর সারাদিনের জন্য এই জিপটি আমরা 3000 টাকা দিয়ে ভাড়া করে নিয়েছিলাম। আপনারা চাইলে আরও কম বাজেটেও জিপ গাড়িতে করে ঘুরতে পারেন। জিপ স্ট্যান্ড থেকে আপনারা শেয়ার করে অন্যদের সাথে পার্টনারশিপে ভাগাভাগি করে নিলে জনপ্রতি জিপ ভাড়া আরও অনেক কমে আসবে। কিন্তু আমরা যেহেতু ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিলাম, আমরা রিজার্ভ 3000 টাকায় সারাদিনের জন্য এই জিপটি ভাড়া করে নিয়েছিলাম। আর আমি আগে একটা কথা বলে রাখি, এই জিপ গাড়িটি ভাড়া করেছিলাম ভেবেছিলাম যে চা বাগানে জিপের সামনের অংশে বসে ছবি তুলবো, ভিডিও বানাবো, কিন্তু এখানকার জিপওয়ালা মামারা একটু অন্যরকম। আপনাকে ঘুরে দেখাবে ঠিকই, কিন্তু কোনো ছবি বা ভিডিও করতে ওরা দিতে চায় না। আপনি যদি বলেন যে টাকা পে করবেন, তবুও দিতে চায় না। আমাদের জিপালা মামাটা অনেক ভালো ছিল, অনেক রিকোয়েস্ট করার পর মামা আমাকে সামনে বসে ছবি তুলতে দেয়নি, কিন্তু আমি সাইডে দাঁড়িয়ে একটি ভিডিও শ্যুট করেছিলাম। আজ আমরা মূলত ফার্স্ট যাব হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। শ্রীমঙ্গলে যারা ঘুরতে আসে, ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকা প্রথমেই থাকে এই লাউয়াছড়া জাতীয় উদ্যান। এরপর আমরা যাব হচ্ছে মাধবপুর লেক, আর এরপর হচ্ছে আমরা যাব নূরজাহান টি স্টল। দেন সবার শেষে আমরা লাল পাহাড় ঘুরে আমাদের রিসোর্টে ফিরে যাব। তো আমরা এই তো গাড়ি ছুটে চলেছে গ্র্যান্ড সুলতানের সামনে দিয়ে, একমাত্র 5 স্টার হোটেল শ্রীমঙ্গলে। তো এই তো এই পাশের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম, আর গাড়ি ছুটে চলেছে লাউয়াছড়ার দিকে। আসলে কি অপরূপ সৌন্দর্য, দিক দিগান্ত দেখুন, দুই পাশের ঘন গাছ একদম দুই পাশ থেকে ঘিরে রেখেছে, মনে হচ্ছে কোনো এক গহীন অরণ্যে হারিয়ে যাচ্ছি। ছবিতে যতই দেখতে পাচ্ছেন, বাট এই রাস্তা দিয়ে যাওয়ার অনুভূতি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচুর রোদ ছিল, আর চারপাশে অনেক বেশি গাছগাছালি ছিল, যার কারণে একটু গরম লাগে না, আর অনেক ভালো লাগছিল। কোনো কোনো জায়গায় একদম অন্ধকার, এই যে দেখুন, একদম গাছের ছায়ায় অন্ধকার হয়ে যাচ্ছে। অনেক বড় বড় গাছ। লাউয়াছড়া জাতীয় উদ্যান অনেক বড়। আপনাকে বনের ভিতর ঘুরতে হলে গাইড সাথে করে নিয়ে ঘুরতে হবে। আমি অনেক এক্সাইটেড ছিলাম, লাউয়াছড়া বনের অনেক ফুটেজ আমি দেখেছি। তো এই তো এইদিকে হচ্ছে সাফার বাবা সায়রাকে নিয়ে সামনে বসেছে, আর সে হচ্ছে এই যে লাবুবু ঝুলিয়ে ছুটে চলেছে লাউয়াছড়ার দিকে। তো যেটা বলছিলাম, লাউয়াছড়ার ভিতরে যদি আপনাকে ঘোরাঘুরি করতে হয়, অবশ্যই একজন ভ্রমণ গাইড নিয়ে তারপর ঘুরতে হবে, কারণ বনের ভিতরে অনেক ধরনের বন্য প্রাণীর আনাগোনা রয়েছে। প্রতি স্টেপেই আছে বিপদ। শুরুর দিকেই ঢুকতে পরিবেশটা বেশ ভালোই লাগছিল, এই যে রাস্তাগুলো। তো এই আমাদের ছুটে চলা সবুজের ছোঁয়া, উপরে নীল আকাশ, আর এই পথে চলতে চলতে কিছু গান মনে আসছিল, যেমন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো এই তো আমরা তখন ছুটে চলেছি, আর খুব মিস করছিলাম। আমাদের সাথে কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মনে হচ্ছিল যদি একটু গান বাজাতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো।
তো এই দেখুন, আপনারা হয়তো বুঝতেই পারছেন জিপের ভিতরের পরিবেশটা দেখে কি পরিমাণ ভালো লাগা আমাদের কাজ করছিল। চারপাশ থেকে খোলামেলা। এর আগেও আমি জিপ গাড়িতে করে খাগড়াছড়ি ঘুরেছিলাম, কিন্তু সেখানকার জিপগুলো একদম বন্ধ। যাই হোক, এই তো আমরা লাউয়াছড়া বনের ভিতরে ঢুকে গিয়েছি। লাউয়াছড়া বনের ভিতরে ঢোকার পর একটা কথা আমি বলে রাখি, একটা জিনিস আমাদের একদমই ভালো লাগেনি। সেটা হলো 4 জনের 115 টাকা করে নিয়েছিল, আবার পার্কিংয়ের জন্য আলাদা 50 টাকা নিয়েছিল। তো 115 টাকা টিকিট দিয়ে ঢুকে ভিতরে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অত ভিতর পর্যন্ত যাওয়াও যায় না। আর হচ্ছে চার্জটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। তো এই দুই পাশে গাছের সারি, এই পথ ধরে আমরা হেঁটে চলেছি সামনের দিকে। এই জঙ্গলের মাঝখান দিয়ে একটি রেল লাইন আছে এবং সেই রেল লাইনে দুটি ছবির, একটি ইংলিশ মুভি এবং বাংলাদেশি হুমায়ুন আহমেদের একটি টেলিফিল্ম, যেমন আমার আছে জল, এর শুটিং হয়েছিল। তো সেই ভাইরাল প্লেসটিতে যাব। এখানে একটি নালার মতো ব্রিজের নিচ দিয়ে দেখা যাচ্ছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যেটা বলছিলাম, সেই রেল লাইনে যাব এবং সেখানে কিছু ফুটেজ নিব, কিছু ফটোশ্যুট করব। বনের ভিতরে কিন্তু অনেক গরম ছিল, একদম বাতাস ছিল না বললেই চলে। রেল লাইন ছুটে চলেছে বহু দূর, আর এই রেল লাইনের মধ্যে সবাই বসে বসে পালাক্রমে ছবি তুলছে। আমার ঢুঙ্কু কন্যা সাফামণি এই যে ভিডিও করে নিল। আমি একটু রেল লাইনের পথ ধরে হাঁটার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি, কারণ অনেক বেশি পিচ্ছিল। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, শতবর্ষী গাছ। গাছটি কিন্তু অনেক বেশি চওড়া ছিল আর উচ্চতা প্লাস মানে প্রায় 8 থেকে 9 তলা একটি বিল্ডিংয়ের সমান হবে আনুমানিক। আমাদের কাছে এমনই মনে হয়েছে। এত বড় উঁচু লম্বা গাছ আমি জীবনেও দেখিনি। এই গাছটা বেশ মোটা ছিল। তো আমাদের চলে যাওয়ার সময় এলো। গেটের কাছে যাওয়ার সময় এখানে পথে মধ্যে একটি বানর দেখতে পেয়েছিলাম, আর আমরা কিছু বন্য পশু পাখির ডাকও শুনতে পেয়েছিলাম অনেক দূর থেকে। আসলে মানুষের আনাগোনা বেশি বেড়ে যাওয়ায় এই সামনের ধারের জায়গাটুকুতে হচ্ছে আপনার পশু পাখি তেমন দেখা যায় না, তবে বনের ভিতরে কিন্তু অনেক অনেক পশু পাখি আছে। এই তো আমার মেয়ে সায়রা আর ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বানরের কাহিনী। আর এই যে লাউয়াছড়া উদ্যানের গেট, এই গেটের কাছে দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম চারিপাশ। এই যে দেখুন আরেকটি গাছ। গাছগুলো এত লম্বা উঁচু, একটু দেখুন। আমার ভিডিও দেখে কি আপনারা বুঝতে পারছেন কতটা লম্বা? এগুলো মেবি সেগুন গাছ হতে পারে। তো যাই হোক, গাছের ফুটেজ নেয়ার পর এবার আমরা আবার ছুটে চলেছি মাধবপুর লেকের দিকে। মাধবপুর লেকে যাওয়ার সময় আশেপাশে যে রাস্তাগুলো পড়ছিল দেখতে অনেক বেশি সুন্দর, আসলে ছবির মতো সুন্দর শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গলের ওয়েদার অনেক সুন্দর। তো আমরা একটি গ্রামের ভিতর দিয়ে চলেছি, শর্টকাট পথ এটা। তো এই তো রাবার বাগান ক্রস করে আমরা চলেছি। আমরা এখন মাধবপুর লেকে যাব। মাধবপুর লেক অনেক সুন্দর শুনেছি। মাধবপুর লেকের বিশেষত্ব হচ্ছে সেখানে একটা অনেক বড় ধরনের লেক আছে এবং পাহাড়ের উপর থেকে সেই লেকগুলো দেখতে অনেক ভালো লাগে। এইখানে জায়গাটা আসলে অনেক সুন্দর লাগছিল, তাই নেমে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এই জায়গাটা দেখে আমার মনেই হচ্ছিল না এটা কোনো দেশের মধ্যে কোনো জায়গা, মনে হচ্ছিল বিদেশের কোনো জায়গা। রাস্তার মধ্যে আমি আর সাফার বাবা মিলে কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম। এই রিলসগুলো হচ্ছে স্মৃতি হয়ে থাকবে। আর আমি একটা অরেঞ্জ কালারের টিউনিক পরেছিলাম। আমার ছবি বলেন, ভিডিও বলেন, সব কিছুই অনেক সুন্দর হচ্ছিল। এখানে আমি চা বাগানের চা শ্রমিকদের কাছ থেকে এই যে পিছনের এই ঝুড়ি প্লাস মাথার এই ক্যাপ নিয়ে চা তোলার মতো করেও কিছু রিলস বানিয়ে নিলাম। দেন আমরা আবার ছুটে চলেছি মাধবপুর লেকের দিকে। রাস্তাটা এত সুন্দর, কি বলবো, এত সুন্দর সবুজ মনোরম পরিবেশ আমি আগে কখনো দেখিনি। খুব সুন্দর লাগছিল, দারুণ লাগছিল।
আর এই তো আমাদের পথ চলা। আবার উঠে দাঁড়িয়ে গেলাম, বাতাস যত গায়ে লাগছিল তত বেশি ভালো লাগছিল। আমার মেয়ে তো মুখে মুখেই গান গাওয়া শুরু করে দিয়েছে, ছোট জন। এই যে দেখুন, তার কথাই যেন থামছে না। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম। সাফার বাবা সামনে বসেছিল, সে সামনে থেকে সবই দেখছে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল শ্রীমঙ্গলে ঘুরতে যাব। আলহামদুলিল্লাহ এসেছি, অনেক ভালো সময় কাটাচ্ছি। সাফার বাবাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে আসার জন্য। শ্রীমঙ্গলে একটি কমন জিনিস হলো, আপনি যত দূর যাবেন, যত দূর চোখ যাবে, আপনি শুধু চা বাগান আর রাবার বাগান দেখতে পাবেন। কারণ এখানে সবচেয়ে বেশি চা জন্মে। আর শ্রীমঙ্গলের চা হচ্ছে পৃথিবীর বিশ্ববিখ্যাত। এই যে আমার ঢুকু কন্যা এখানে হচ্ছে লাবুবু নিয়ে সে হচ্ছে ঢুঙ্কু ঢুঙ্কু করছে। আকাশটা অনেক সুন্দর লাগছে না? এই যে লেকটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই মাধবপুর লেক। গেটের বাইরের ফুটেজটি আমি নিতে পারিনি, কারণ অনেকটা দূরেই ছিল, বাচ্চারা একটু টায়ার্ড হয়ে গিয়েছিল। তাই আমি ভিতরে ঢুকে যখন একটু বাতাস লাগছিল, ভালো লাগছিল, তখন হচ্ছে আমি ফুটেজটি নিয়েছি। ফার্স্টে নিচ থেকে দেখে আমার কাছে লেকটি এভারেজ মনে হয়েছে, বুঝতে পারছিলাম না। আর খুবই টায়ার্ড লাগছিল, কারণ অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি। আমি তো চুল টুল বেঁধে একদম আটসাট হয়ে আছি, একটু পরে উপরে উঠবো, কারণ এত বেশি গরম ছিল এই জায়গাতে। তো তাও আমি তো পাহাড়ের উপর থেকে সেই ভিউ দেখব, খুব এক্সাইটেড। চা বাগান, রাবার বাগান আর নিচে হচ্ছে লেক, সেটা দেখার জন্য আমি ওয়েট করছিলাম। আর এই তো ফুটেজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। কেমন লাগছে বলুন তো? একদিকে পানি, আরেকদিকে সারি সারি চা বাগান, আর উপরে নীল আকাশ। এই নীল আকাশ দেখে ওই গানটার কথা মনে পড়ে গেল, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। আমি আবার গান শুনতে খুব পছন্দ করি, যখনই মনের খুশি লাগে, মনের খুশিতে গান করি। তা আমরা হচ্ছে লেকের ভিউ টিউ নিয়ে একটু পাহাড়ে ওঠা শুরু করলাম। এই জায়গাটুকু উঠতে তেমন বেশি প্রবলেম হয়নি, সাফার বাবা একজনকে ধরেছে আর আরেকজন নিজে নিজেই উঠেছে। এই যে দেখুন, ওঠার সময় এই পাহাড়ের ঢাল থেকে ভিউটা এরকম ছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকেই। আর এখানে লেখা ছিল আই লাভ কমলগঞ্জ। লেখাটা এত ক্লিয়ার ছিল না, বোঝাও যাচ্ছিল না, তাই আমি আর এত ইন্টারেস্ট ফিল করিনি। আর এখানে কোনো ছবিও তোলা হয়নি। আমি এই ফুটেজ নিতে নিতে এই দিক থেকে তো আমার সাঙ্গপাঙ্গ সব পাহাড়ের উপরে উঠেই গেছে। এই যে এত সুন্দর ভিউ, অসাধারণ অসাধারণ। পাহাড়ে উঠছে তো উঠছে। এবার পাহাড়ের চূড়া থেকে ভিউটা কেমন লাগছে আপনাদেরকে একটু দেখাই। বড় বড় গাছ, নিচে সারি সারি চা বাগান, অপরূপ সৌন্দর্য। আর এই যে এখানে অনেক কিছুই পাওয়া যায়, যেমন লেবুর শরবত, তারপর হচ্ছে আইসক্রিম। এরকম আপনি উপরে উঠে যদি আপনার কাছে গরম লাগে, আপনি এখানে অনেক কিছু খেতে পারবেন। পেয়ারা মাখা, জাম্বুরা মাখা, সব কিছুই পাওয়া যায়। আমরা যখন উপরে উঠেছিলাম তখন আমরাও লেবুর শরবত, জাম্বুরা মাখা এগুলা খেয়েছিলাম। এই তো পাহাড়ের চূড়ায় এসে এই দেখুন, পাহাড়ের উপর থেকে লেক ভিউ কতটা সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আমরা তো একদম মুগ্ধ হয়ে গেছি। পাহাড়, চা বাগান, রাবার গাছ, আর উপরে হলো নীল আকাশ। আমরা চাচ্ছি এর থেকেও আরও এক ধাপ উপরে ওঠার জন্য। তো সামনের দিকে হেঁটে চলেছি। নিচে এসে যতটা ক্লান্ত লেগেছিল, যতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এই দেখুন, দেখতেই পাচ্ছেন কত বাতাস। পাহাড়ের উপরে ওঠার পরে কিন্তু অনেক বাতাস লাগছিল, আর ভালোও লাগছিল, মনে হচ্ছিল নিচে আর না নামি। দূর থেকে আপনাদের সাথে একটু ফুটেজগুলো শেয়ার করি। এই সবুজ, একই ফ্রেমে কত ধরনের সবুজ, আর নীল আকাশ, সাদা মেঘের আনাগোনা, লাল মাটি, এখানে বেবিরা বসে আছে।
এখানে আমরা শরবত খাওয়ার পর কিছুটা সময় এভাবে কাটাচ্ছিলাম। সাফার বাবা আশেপাশে হাঁটাহাঁটি করে দেখছে, আমাকে বলছিল কিছু ফুটেজ নিয়ে দিবে। আসলে সাথে বাচ্চা থাকলে চাইলেও অনেক কিছু করা যায় না। অনেক প্ল্যান প্রোগ্রাম করে এসেছিলাম যে এভাবে ভিডিও করব, ওইভাবে ভিডিও করব, কিন্তু পাহাড়ে উঠতে উঠতে টায়ার্ড হয়ে গিয়েছি। পাহাড়ে ওঠার পর বাতাস লেগে আবার ঠান্ডাও হয়েছি, ভালোও লাগছিল, কিন্তু বাচ্চাগুলো কিন্তু একটু টায়ার্ড হয়ে গেছিলো। তো এখানে একটু স্টপেজ দিয়ে আমরা পরের লেয়ারের যেই পাহাড়টি লাস্ট, সেই পাহাড়ে উঠে গেলাম এবং এই হলো ভিউ। সাফার বাবা বলছিল মিডল থেকে না নিয়ে আর একটু সামনের দিকে যাওয়ার জন্য, আর একটু সামনে গেলে কর্নার থেকে নিলে ভিউটা আরও বেশি ভালো আসবে। আমিও নিচ্ছিলাম, সেও ট্রাই করছিল আমাকে ভিউ নিয়ে দেওয়ার জন্য। কি অপরূপ আল্লাহর সৃষ্টি, তাই না? আপনারা যারা ভাবছেন শ্রীমঙ্গল বেড়াতে যাবেন, আমি তো বলবো এখনই সুন্দর সময়। আমরা আসলে 16 থেকে 17 জনের একটি টিম শ্রীমঙ্গলে যাওয়ার কথা ছিল, তো বিভিন্ন কারণবশত, যেমন কারো এক্সাম শুরু হবে, কারো পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছে, তো কারো ফ্রেন্ডের বার্থডে, বিয়ে, এই টাইপের প্রবলেম। তারপর আমার আম্মু আসার কথা ছিল, তাদের বাসায় ছিল গেস্ট। তো বিভিন্ন কারণে সেই 17 জনের গ্রুপ থেকে শুধুমাত্র আমার ফ্যামিলির আমরা 4 জন, হাজব্যান্ড ওয়াইফ 2 জন আর আমাদের 2 বাচ্চা, আমরাই এসেছিলাম। তখন খুব মন খারাপ হয়েছিল যে একা একা আসলে কী করব, সাথে আরও অনেক মানুষ থাকলে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। কিন্তু না, আলহামদুলিল্লাহ শ্রীমঙ্গলে পা দেওয়ার পর প্রথম দিন বালিশিরা রিসোর্টে পৌঁছানোর পরও মানে রুমের সাথে সে প্রাইভেট সুইমিং পুল আর পরিবেশটা দেখে মনটা খুশি হয়ে গিয়েছে এবং সারা দিন সারা রাত স্বপ্নীল পরিবেশে আমাদের কেটেছে। দ্বিতীয় দিন সেখান থেকে চেক আউট করে গ্র্যান্ড সেলিমে যাওয়া, ব্যস্ততা, সব কিছু শিফট করা, খাওয়া দাওয়া, এগুলো করতে করতে দ্বিতীয় দিনের সময়টাও কিভাবে কেটে গিয়েছে। আর আমরা একদমই অসুস্থ হইনি, যেহেতু আমরা 3 দিন সময় নিয়ে গিয়েছিলাম। শ্রীমঙ্গল ঘোরার জন্য 3 দিন সময় অনেক বেশি, কারণ অনেকে একদিনে ডে ট্যুরেও শ্রীমঙ্গল ঘুরে দেখে আসে, আবার অনেকে 2 দিনের জন্য যায়, আর সেখানে আমরা গিয়েছিলাম 3 দিনের জন্য। যাই হোক, তো সেখানের সেই অপরূপ সৌন্দর্য দেখে ডে 3-তে আমার কাছে মনে হয়েছে আসলে জীবন সুন্দর, আর আমরা যদি সেটা সুন্দরভাবে উপভোগ করতে পারি, সব কিছু হলো নিজের কাছে। তো আমার কাছে অনেক ভালো লাগছিল এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস অনুভব করছি, বাচ্চাদেরকে নিয়ে ফুটেজ নিচ্ছি। আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে সুন্দর সুন্দর ফুটেজ নিয়ে দিচ্ছিল। এই জায়গাটা আসলে এত সুন্দর, যদি ড্রোন ফ্লাই করে কিছু ফুটেজ কালেক্ট করা যেত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু আমার মতো ছোট ইউটিউবার, আমার কাছে আসলে ড্রোন ছিল না। তো আমি এভাবেই হাতে ট্রাই করছিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে পাহাড়ের উপর থেকে লেকের এই ভিউ, এ যেন এক স্বর্গীয় আবেশ, এত সুন্দর লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল যে এখানেই বসে থাকি। আর সাফার বাবা তো ঝুম করে করে অনেক দূর দূরান্ত থেকে ফুটেজ কালেক্ট করে দিচ্ছিল, আমাকে একটু হেল্প করার চেষ্টা করে। এই ট্রিপে আমার হাজব্যান্ড আমাকে 100% সাপোর্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর এই তো সারি সারি চা বাগান। চা বাগান আমি এর আগেও দেখেছি, খাগড়াছড়ি যখন যাওয়া আসা করেছি, রামগড়ের ওই পাশটাতে অনেক চা বাগান আছে। তো সেই চা বাগান আর শ্রীমঙ্গলের চা বাগানের মধ্যে অনেক ডিফারেন্স আছে। শ্রীমঙ্গলের চা বাগানের ইয়েই অন্যরকম, গাছগুলো দেখতে ছোট হলেও একদম অনেক বড় বড় আর অনেক ভারী ভারী, গোড়া অনেক বেশি মোটা। আমি ভেবেছিলাম চিকন চিকন হবে চা গাছগুলো, কিন্তু না, চা গাছগুলো অনেক মোটা আর উপর থেকে একদম সব সময় ছেটে ছেটে রাখে। দেন মাধবপুর লেক থেকে আমরা ছুটে চলেছি নূরজাহান টি স্টল দেখার জন্য। আসলে চা বাগান শ্রীমঙ্গলে ঢোকার পর থেকেই দেখছি, তা আমি বুঝতে পারছিলাম না যে সবাই ইন্ডিভিজুয়ালি নূরজাহান টি স্টল দেখতে কেন যায়, সেখানে আর এমন এক্সট্রা অর্ডিনারি কী আছে।
তবে আমি শুনেছি যে নূরজাহান চা বাগান নাকি শুধুমাত্র সমতল জায়গায় নয়, পাহাড়ের টিলায় টিলায় গাছ লাগানো, আর সবুজের পরিমাণটা আরও অনেক বেশি। চারিদিকে সবুজ ছাড়া আর কিছুই দেখা যায় না। শ্রীমঙ্গলে যারা ড্রামা শ্যুট করতে আসে বিভিন্ন নাটক সিনেমার, তারা সবাই ম্যাক্সিমাম শ্যুটগুলো নূরজাহানে করে থাকে। তো এই রাস্তাগুলো কিন্তু মোটামুটি একদম ভালোই ছিল, কোনো ঝাঁকি আসেনি। যখন থেকে আমার ভিডিওতে আপনারা দেখবেন যে ইট বসানো, ইট গাঁথা রাস্তা শুরু লাল ইটের, তখন থেকে হচ্ছে আমরা শ্রীমঙ্গলের নূরজাহান টি স্টলে ঢুকবো। এখানে হচ্ছে সায়রামণি বসে থাকতে থাকতে টায়ার্ড, তো জায়গা যেহেতু ছিল, সাফার বাবা সামনে থেকে পিছনে চলে এসেছে। আমি তো ফুটেজ কালেক্ট করছিলাম, আর বাবা হচ্ছে ছোট মেয়েকে নিয়ে বসে আছে। এই যে আসলে জিপ গাড়ি থেকে চা বাগান দেখার যে এক্সপিরিয়েন্স, এটা আপনারা যদি নিজেরা না ঘুরে দেখেন, আপনাদেরকে মুখে বলে বোঝানোর মতো না। আমি আসলে ভ্রমণ বলতে খালি কক্সবাজারই বুঝতাম। কতবার যে কক্সবাজার ঘুরতে গিয়েছি, আর একই জায়গায় ঘোরা হয় আমার বেশি। যেমন আমি সাজেক গিয়েছি 5 বার, কক্সবাজার গিয়েছি 4 বার। আমার কাছে মনে হয় পাহাড় সমুদ্র এগুলোই সুন্দর, কিন্তু শ্রীমঙ্গলে এসে আমার এটাই মনে হয়েছে শ্রীমঙ্গলে ভ্রমণ এটা আমার শেষ নয়। যেহেতু আমি এক জায়গায় অনেকবার যাওয়ার মানুষ, তো আমি আবারও শ্রীমঙ্গলে যাব ইনশাল্লাহ, ইচ্ছা আছে। একা ঘুরে গেছি, আরেকবার আসবো পরিবার ফ্যামিলির অন্যান্য সদস্যদের নিয়ে। তো এই তো এখান থেকে হচ্ছে টিলা শুরু হয়ে গিয়েছে, তার মানে নূরজাহান চা বাগানের ভিতর দিয়ে আমরা ঢুকছি। এই দেখুন সারি সারি পাহাড়ের উপরে কি সুন্দর সবুজ ঘন জঙ্গলের মতো। আবার কি বলবো, আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না এই সৌন্দর্য আমি কিভাবে ডিসক্রাইব করব। আমাদের ড্রাইভার মামা বলছিল যে ফুটেজ নিব কি না, ফুটেজ নিলে এখানেই নিতে হয়। তো আমি শুরুতেই একটি কথা বলেছিলাম যে 3000 টাকায় আমরা এই জিপ গাড়িটি ভাড়া করেছিলাম, কিন্তু ওই মামা আমাদেরকে কন্ডিশন দিয়েছিল, আগে দেয়নি, গাড়িতে ওঠার পর সে আমাদেরকে বলেছিল যে গাড়ির 2 পাশেই 2টো ব্যাটারি আছে, যার কারণে সামনে বসে ছবি তোলা যাবে না, আর ওইভাবে কোনো ভিডিও বানানো যাবে না। তো আমি নূরজাহান চা বাগানে ঢোকার পর মনে মনে একটি বুদ্ধি আসলো, এবং আমি মামাটাকে রিকোয়েস্ট করতে থাকলাম যে মামা যেন আমাদেরকে কিছু ফুটেজ কালেক্ট করতে দেয়। তো উনি প্রথমে আমাকে না করেছিল, কিন্তু পরবর্তীতে মামাটা ভালো আছে, সে রাজি হয়ে গিয়েছিল। সাফামণি তো শুধু খাবারের উপরে আছে। ও এত কথা বলেছি, তার মাঝখানে একটি কথা আপনাদেরকে আমি বলতেই ভুলে গিয়েছি, সেটা হলো যে শ্রীমঙ্গলে যারা ঘুরতে আসে, আনারস এখানকার একটি সুস্বাদু ফলের মধ্যে আনারস, শ্রীমঙ্গলের আনারস আসলে অনেক মজা। আমরা যেখানেই ঘুরতে গিয়েছি, সকালে একবার দুপুরে একবার, আমরা হচ্ছে খালি আনারস খেয়েছি। তো এই জিপের মধ্যে বসেও আমরা আনারস খেয়েছিলাম। এখানকার আনারসগুলো অনেক মজা, মিষ্টি, আর ওরা হচ্ছে একটা অন্যরকম ওয়েতে, মানে গাছের জায়গাটা গাছের মতোই থাকে, সুন্দর করে ছিলে এমনভাবে হাতে ধরিয়ে দেয়, ওভাবে সবাই কামড়িয়ে কামড়িয়ে খায়। তা আপনারা যারাই শ্রীমঙ্গলে আসবেন, শ্রীমঙ্গলের আনারস খেতে কিন্তু একদম ভুল করবেন না। তো এই তো আমরা নূরজাহান চা বাগানের ভিতর দিয়ে ছুটে চলেছি। তো মামা আরও বলছিল যে সকালবেলা আমরা যখন এই গাড়িটি ভাড়া করেছিলাম, এর আগে আরেকটি দল যারা ঢাকা থেকে এসেছে শুধুমাত্র নূরজাহান চা বাগানে শ্যুট করার জন্য, শুটিংয়ের জন্য, তার গাড়িটি ভাড়া করতে চেয়েছিল, কিন্তু এরকম সামনে বসে ছবি তুলবে এর জন্য হচ্ছে মামা তাদের ভাড়া ট্রিপ নেয়নি। এই কাহিনী আমাদেরকে শোনাচ্ছিল। পথে মধ্যে যেতে যেতে আমরা সেই শুটিং যারা করতে চেয়েছিল তাদেরও দেখা পেয়ে গিয়েছি। তা আমার তো অনেক লজ্জা লাগছিল, তারা আমাদের দিকে তাকিয়েছিল, তো বুঝতে দেয়নি যে আমরা ঠিকই শ্যুট করেছিলাম, আসলে এটা ভাগ্য। শ্রীমঙ্গলের জিপগুলো সাধারণত খোলামেলা হয়,
আর খাগড়াছড়ির জিপগুলো হয় উপর থেকে আটকানো, কারণ শ্রীমঙ্গলের জিপগুলো বেশি পাহাড়ি রাস্তা দিয়ে ওঠানামা করতে হয় না, বেশিরভাগ জায়গায় সমতল। আর খাগড়াছড়ির জিপগুলো অনেক উঁচু উঁচু পাহাড় দিয়ে ডানে বামে বিভিন্ন রাফ অ্যান্ড টাফ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। দ্যাটস ওয়াই একদম লোহার চারপাশ থেকে বন্ধ থাকে। তো খাগড়াছড়িতে যখন গিয়েছিলাম সেই জিপ গাড়ির উপরে একবার ওঠার সৌভাগ্য হয়েছিল, সেই সুন্দরও কখনো ভুলতে পারবো না। শীতের মধ্যে জানুয়ারি মাস পাহাড়ের চূড়ায় সেই জিপ গাড়ির উপরে ডবল 2টো জ্যাকেট পরা ছিলাম, তারপরেও যেন শীত যে হাড়ের কোনায় কোনায় ঢুকছিল। কিন্তু ভালোও লেগেছিল। আসলে জীবনে এই ধরনের মজাগুলো করা উচিত, কিছু অ্যাডভেঞ্চার লাইফে থাকা উচিত। তো আম্মুর কাছে বাচ্চাদেরকে নিয়ে উঠেছিলাম, তো ওইটাই ভেবেছিলাম শ্রীমঙ্গলে আসলে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির সামনে বসে ছবি তুলবো। তো এই সেই কাঙ্ক্ষিত জায়গা যেখান থেকে আমরা ফটোশ্যুট করেছিলাম। এখানে আমি কিছু রিলস বানিয়েছিলাম, আমাকে বলেছিলাম স্লো মোশনে গাড়ি সামনের দিকে টান দেওয়ার জন্য, এবং আপনাদের ভাইয়া আমাকে ফুটেজ নিয়ে দিচ্ছিল। আর সবার শেষে এই যে তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আছে, মাঝি পথে আমরা রিজিক রেস্টুরেন্টে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এটা হলো লাল পাহাড়ের চূড়া। লাল পাহাড়ের চূড়ায় এরকম একটি নালার মতো আছে, পানিগুলো অনেক ঠান্ডা ছিল। সেখানে আমি হেঁটে হেঁটে একটু ফুটেজ নিয়ে নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। লাল পাহাড়ের চূড়ায় আর আমাদের ওঠা হয়নি, কারণ আমরা যে হোটেলে ছিলাম লাল পাহাড়টা সেই হোটেলের থেকে অনেকটাই কাছাকাছি। আর যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে এবং এটা ছিল আমাদের লাস্ট স্টপেজ, তো এখানে আমরা এই নালাটা পর্যন্তই এসেছিলাম লাল পাহাড়ের গোড়ায়। লাল পাহাড়ের চূড়ায় শুনেছিলাম একটি মন্দির আছে, সেখানে আর যাওয়া হয়নি। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের বেলা আদি নীলকণ্ঠ টি কেবিনের এখানে বের হয়ে একটু দেখছিলাম। এই দোকানটি থেকে আমরা কিছু চা পাতাও কালেক্ট করেছিলাম। সাফার বাবা আর সায়রা ওই দিক থেকে হেঁটে আসছে আর দেখছে। তো এই জায়গাটা আসলে সব সময় অনেক বেশি জমজমাট থাকে। আমি তো ঘুরে ঘুরে কতক্ষণ বেডশিট দেখছি, কতক্ষণ হ্যান্ডিক্রাফটের বিভিন্ন ব্যাগ দেখছি। এই বেডশিটগুলো ভালোই লাগে, কম প্রাইসে অনেক দিন ইউজ করা যায়, কাপড়ও এত বেশি খারাপ না। তো আমি এখান থেকে দেখে 2টো বেডশিট নিয়েছিলাম। একটি বেডশিটের প্রাইস নিয়েছিল 1800 টাকা চেয়েছে, সেটি আমরা 1200 টাকা দিয়ে নিয়েছিলাম। আর আরেকটি বেডশিটের দাম চেয়েছিল 1400 টাকা, সেটা আমরা 800 টাকায় নিয়েছিলাম। এখানে আসলে মাস্ট একটু দামাদামি করার চেষ্টা করবেন, খুব বেশি না কমালেও কিছুটা তারতম্য করে। আর শ্রীমঙ্গলে এসে ফার্স্ট টাইম চা পাতা চিনে কিনতে হয় কিভাবে সেটাও শিখে গিয়েছি। বিভিন্ন ধরনের পাতা, যেমন ছোট পাতা কম লাগে, বড় পাতা বেশি লাগে। আর সবচেয়ে কালো যে পাতাটা সেটা হলো চা গাছের একদম মাথার যে ছোট ছোট কুঁড়ি, সেই কুঁড়ি থেকে হয়। এটার স্মেল, স্বাদ, প্রাইস সবই বেশি। আর যদি 7 পাতা নিচের থেকে 7 পাতা তোলা হয় তাহলে সেই চাটা হয় একটু লাল লাল, আর সেই পাতাটা একটু পরিমাণে বেশিও লাগে। যাই হোক, চায়রা লাভ করতে করতে আমরা রিজিক রেস্টুরেন্টে রাত্রের খাবারের সময় হয়ে গেল। এখানে আমরা চিকেন টিক্কা আর নান রুটি নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিকেন মশালা। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি গ্র্যান্ড সিলিম রিসোর্টের সুইমিং পুলের পাশে। এই দোলনাগুলোতে দুলছিলাম, বাচ্চারা, ওর বাবা সহ। আমিও এখানে বসে বসে ফুটেজ কালেক্ট করছি আর দুলছি। আজ আমাদের শ্রীমঙ্গলের লাস্ট নাইট। সকালে আমরা 10:50-এর এসি বাস অ্যানা পরিবহনে আমাদের টিকিট করা হয়েছে। আমি আসলে অ্যানা পরিবহনে চড়তে অনেক বেশি ভয় পাই, কারণ অনেক রাফ অ্যান্ড টাফ চালায় আর অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু শ্রীমঙ্গল থেকে ওই টাইমে দিনের বেলার তেমন ভালো কোনো বাস ছিল না, তাই এই অ্যানা পরিবহনই নেওয়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।